ওকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার বুকের পাঁজরটাকে আমি আমি তোমার হাতে তুলে দিয়ে ওকে তুমি আর দেখো না দিদিমণি, মাস্টার মশাই তোমার ডাকে আর কোনোদিন সাড়া দেবে না। মাস্টার মশাই তার নিজের জীবন দিয়ে এই সমাজের কাছে প্রশ্ন রেখে গেল, গরিব কেন মরে? मेरी शादी का बर्बाद करने लगा कहा तुम? আমি করিনি, করেছে তোমার নসিব। শেষে মুখ সামলে কথা বলবে। এতদিন তোমার অনেক অত্যাচার নীরবে সহ্য করেছে, আর কিন্তু সহ্য করব না। বহুত বাহাদুর মালুম হতা। বাহাদুর না হলে তোমার মতো শয়তানকে শায়েস্তা করবার ক্ষমতা আমার যথেষ্ট আছে। শাশুড়ি, শাশুড়ি, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। নেই যাऊंगा, বেরিয়ে যাও। শাদি করুঙ্গা। তোমার মতো শয়তানের সঙ্গে নীরার শাদি কিছুতেই হতে পারে না। হবে না শাশুড়ি? আরে কার শাশুড়ি? শাশুড়ি কৌশিক বাবুকে লুকিয়ে শাশুড়ি কৌশিক বাবু শাদি করবার জন্য খাড়া হয়ে যায়গা। শাশুড়ি, আরে কার হাতুম? এটা চিঠি। মানিরা, বাপ হয়ে আমি তোকে বলির খড়গে তুলে দিতে পারবো না বলে তোদের সবাইকে ছেড়ে এ বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। পারিস তো তোর বাবাকে ক্ষমা করিস। এটি তোর নিরুপায় বাবা। এখন এসব কি শুনতে পারছে? মায়ের মুখে কথা শুনে আমাদের কি আনন্দ হচ্ছে না? আমি তো বলে বোঝাতে পারছি না। ধরো তোমার প্রতিপক্ষ। ওগুলো ওগুলো তুমি নিয়ে যাও নিধিরামদা। ওগুলো তোমার দিদিমণিকে দিয়ে বলো। ওগুলো আমি তার কাছে গচ্ছিত রাখলাম। দিদিমণির কাছে? হ্যাঁ নিধিরামদা, এর মর্ম কেউ না বুঝলেও তোমার দিদিমণি বুঝবে। এগুলো হয়তো কোনোদিন ছাপার করে প্রকাশ পাবে না, তবু ওগুলো অনাদরে ফেলে দিতে পারলাম না নিধিদা। কারণ ওর মধ্যে রয়েছে আমার অনেক চিন্তা ভাবনা, স্বপ্ন সাধনা, আমার বহু বছরের পরমায়ু। নিধিদা, আগে ওগুলো একটিবার আমার কাছে দাও। আমার বহু জন্মের স্বপ্ন সাধনা, আমার কষ্ট, আমার ত্যাগ, আমার বহু বছরের পরমায় আমি তোমার দিদিমণির কাছে গচ্ছিত রাখলাম। তোমার দিদিমণি
মনিকে বলো এগুলো যেন অনাদরে ফেলে না দেয়। কৌশিকের জীবন আমি তার কাছে দিয়ে গেলাম। এবার তুমি যাও নিকুঞ্জা। আমি বিয়ে না দেখেই চলে যাবো? ওই ভগবান বেটা আমার কান্না শুনেছে বাচ্চা মশাই, তাই না এই শাড়িখানা আর ফিরিয়ে নিয়ে যেতে হলো না। কিন্তু বিয়ে বোধহয় এ লগ্নে আর হলো না নিদিদা। কেন? এই যে নীরার বাবা চিঠি লিখে গেছে, সেজন্যই বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। কোথায়? তা তো কিছু লিখে যায়নি। আচ্ছা বাবা, তো বিয়ে আটকাবে কেন? ওই মেয়েটাকে লগ্ন ঘোষণা হবে। কিন্তু সম্প্রদান করবে কে? জাদুকত্রী মিল আছে, ধম্ম সত্যে ধম্মের বাহী হয়ে আমি বলকে সম্প্রদান করবো। দিদিদা এই দেখো তো, আর দেরি করবেন নি তো। কই বাবা জানি অনেকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো। এই দেখো হা করে আমার মুখের দিকে তাকিয়ে দেখছো কি? এসো তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে। এখন আমি কি করি? এই চিঠির কথা এখনই নীরাকে কিছু বলা যাবে না, তাহলে সে ভীষণ কষ্ট পাবে। কিন্তু কিন্তু এখন আমি কি কি দেখছো অমন করে? দেখছি তোমাকে আর ভাবছি কি? দুঃখ, হতাশা, ব্যর্থতা, অন্ধকারে ডুবে থাকা আমার এই জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম না তো? ও কথা তুমি কেন বলছো গো? আমার মতো হতভাগিনীকে করুণা করে তুমি তোমার জীবনে ঠাঁই দিয়েছো, এটাই তোমার পরম সৌভাগ্য। কিন্তু আমি যে তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তো কিছুই চাই না তোমার কাছে। তুমি কি পারবে আমার এই দীনতাকে মেনে নিয়ে সুখী হতে? আমাদের ভালোবাসার ঐশ্বর্য আমাদেরকে সুখী করবে। আমার তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই গো, কিছুই চাওয়ার নেই। আমি শুধু ভালোবেসে তোমার অনুপ্রেরণা হয়ে আমি তোমার কাছে থাকতে চাই। এই বাঙালি ঘরের আদর্শ বধূ হয়ে এই সংসারে আমি শান্তির প্রদীপ জ্বালাতে চাই। আমার ভালোবাসা দিয়ে হাজার বছর ধরে আমি তোমাকে শক্ত করে বেঁধে রাখতে চাই আমার জীবনের সঙ্গে। তুমি আর আমি কাহিনী হব এই বাংলার ঘরে ঘরে। মিলন বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে, হাজার বছর ধরে। আমি তোমাকে হারালে অবিরাম হবে ভরসা, দু চোখের ভরসা। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন?
শোনাও জান ভাটি আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চির খাটি এই প্রেম চির খাটি আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে ভরসা, দু চোখে ভরসা। তুমি সুতো বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতো বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? অনেক দুঃখ একটু ভরে দেয় বাসন্তী একটু মানছে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন অন্ধকার রজনী যাত্রাপালা গরিব কেন মরে। কিংবদন্তি গায়িকা নায়িকা বাসন্তী সাহার অভিনয়ে সন্তুষ্ট হয়ে ইঞ্জিনিয়ার দিদিকে 1000 টাকা পুরস্কৃত করলেন। অনেক দুঃখ হতাশা যন্ত্রণার ব্যর্থতার মাঝখান দিয়ে অবশেষে বিয়ে হলো কৌশিক এবং মীরা। সুচেতা চলে গেল প্রদোষ চৌধুরীর ঘরে। কি হবে তাদের ভবিষ্যৎ পরিণতি? এই ব্যর্থতা কাটিয়ে দুঃখের অমানিসা পার হয়ে কৌশিক মীরাকে পারবে সুখের জীবন গড়তে, নাকি দুঃখের করাল গ্রাস তাদেরকে তাদের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে 10 বছর পরের ঘটনায় আজ থেকে 10 বছর পরে সাবাস বন্ধু, তোমার দৌলতে চোর বনে যায় সাধু, খুনি পায় খালাস আর মানুষ হয় জানোয়ার। তুমি যার কাছে থাকো দুনিয়া তাকে সালাম ঠকে। এই মাননীয় মহিষী, দীর্ঘদিন বাদে হঠাৎ পথ বলে আমার পক্ষে ফরমাইয়ে मैं आपके लिए क्या कर सकता? নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। কথা বুঝি হুজুর মাফ कीजिए बीबी साहिबा, বলুন বলুন হঠাৎ গোলামের কাছে কি উদ্দেশ্য? মাতলামো করতে হলে ওই রাস্তায় কে করো, 10 জনে বাহবা দেবে। 10 জনের বাহবার প্রয়োজন নেই সুন্দরী, তোমার একার বাহবা পেলেই আমি সন্তুষ্ট। এই 10 বছর ধরে তোমার অনেক কুকীর্তির কথা আমি শুনেছি, কোনোদিনই কোনো প্রতিবাদ করতে আসেনি, শুধু আমার বাবার মনোনীত মাত্রে রমর্যাদা হবে ভেবে। আর নতুন কিছু শুনেছেন কি? হ্যাঁ শুনেছি। বলে বাধিত করুন। এগুলো আমার রচয়িতার নাম প্রদোষ চৌধুরী কেন? ওইগুলো লিখেছে প্রদোষ চৌধুরী, আর নাম হবে কি অন্য জনে? তুমি লিখেছো মিথ্যাবাদী প্রবঞ্চক কৌশিকের রচনা চুরি করে নিজের নামে প্রকাশ করতে তোমার বিবেকে একটু বাঁধলো না? ও তাই বলো, তুমি এসেছো প্রেমিকের জন্য আমার কাছে কই প্রেম চাইতে? হ্যাঁ, তাই এসেছি। এই বইগুলো রচয়িতা যে তোমার প্রণয়ী কৌশিক সেন, তার কোন প্রমাণ আছে? আছে। কি প্রমাণ? প্রমাণ আমি। এই বইগুলো এই বইগুলোর প্রত্যেকটি ছত্রের সঙ্গে আমি পরিচিত।
হলো যে কৌশিকের রচনাটা যে প্রমাণ করতে তুমি হ্যাঁ কৌশিকী কেউই পারবে না। অতএব এনে তুমি আর মাতামাতি করো না। কথাটা বলতে তোমার একটু লজ্জা হলো না? লজ্জা? লজ্জাটা আমার একটু বরাবরই কম। তোমার আর কোনো কথা আছে? আছে। এই উপন্যাসগুলোর চিত্র শব্দ তুমি বিক্রি করেছো কেন? চিত্র নির্মাতাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের টাকা পেয়েছি বলে। ছি! এত নীচ, এত অমানুষ তুমি! এই তো জগতের নিয়ম প্রিয়তমা, একজনকে ভাগি না দিলে যে আর একজন বড় হতে পারে না। তুমি যে আমার স্বামী, এ কথা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ঘৃণার কিছু নেই, আমি শুধু তোমার স্বামীর ভূমিকায় অভিনয় করছি মাত্র। তোমার আসল স্বামী ওই কৌশিক সেন, যার ছবি তোমার হৃদয় জুড়ে আজ বিরাজ করেছে। তোমাকে সত্য কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা করে দেখো, তবে ঘাবড়াবার কিছু নেই। আমি তোমার কাছে কোনোদিন পতিত্বের দাবি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমি যেমন একাধিক মহাদার উপপত্নী নিয়ে মেতে আছি, তুমিও ঠিক ইচ্ছা করলে একাধিক উপপতি বেছে নিতে পারো, আমি বাধা দেব না। চুপ করো, নাটকের কীট! তোমার অনেক অকথ্য, অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি। আমার অদৃষ্ট ভেবে আমি মেনেও নিয়েছি। কিন্তু আজ আমি ধৈর্যের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমিও তাই। এরপরে তোমাকে আমি একটা দিনের জন্য কাছে পেতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে অনাদরে দূরে সরে রেখেছো। অনেক উপর দোষ চাপিয়ে নিজের সাধু সাজবার চেষ্টা করো না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি একটিবারও সজ্ঞানে বাড়ি ফেরোনি। মত্ত অবস্থায় আমায় কত কটু কথা বলেছো, কত প্রহার করেছো। কিন্তু আমি অজ্ঞানে সবকিছু সহ্য করেছি। গুণবতী প্রিয়তমা আমার, তোমার কথা শেষ হলো। নারীর প্যানপ্রাণী শুনে শুনে আমার কানটা একেবারে পচে গেছে। ঠিক বলেছো, খাঁটি কথা বলেছো প্রদোষ চৌধুরী। এ কথা তোমার মুখে শোভা পায় বটে। কি হলো? মুখ দেখানো তো একেবারে চমকে উঠলে যে। চম্পাকে কি তুমি আজ নতুন দেখছো? এই রাতের বেলা তুমি এখানে? রাতের বেলাতেই তো আমাদের প্রাণ সরস হয়ে ওঠে। তুমিও তো বেশ তৈরি হয়ে আছো দেখছি। বদনটা খালি না আছে? থাকে তো দাও না। গলাটা না একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি তো এলানিং ডুমুরের ফুল হয়ে গেছো। অনেকদিন সাথে সাথে রঘুনাথের কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে সটানো চলে এসেছি। নাগর এখন অন্য ফুলে বসেছে। তাকে কি বলছো? আমার বিবাহিতা স্ত্রী সুচেতা। প্রদোষ চৌধুরী, লোকের কাছে তো তুমি একদিন আমাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিলে। কে তুমি? এই সব মানুষের খেলার বস্তু। ভালো করে চেনা তোমার দিকে কত শত পুরুষের পদচিহ্ন আমার এই সারা দেহে টিপের মতো চেপে আছে। প্রথম যে পদচিহ্নটি দেখছো সেটি কার জানো? আমার এই নাগরের। না, ও যাবে না। ওর কথা আমি শুনতে চাই। প্রদোষ চৌধুরী যখন তোমাকেও স্ত্রী বলে পরিচয় দিয়েছে, তখন সেদিনের আর বেশি দেরি নেই। সেদিন তুমিও এমনি করে আমার মতো সিগারেট টানতে টানতে, মদ খেয়ে টলতে টলতে এসে হাজির হবে। আমার নাগরের এ বিষয়ে খুব হাত জ্বলছে। কেন এসেছো এখানে? এমন বেরসিকের মতো কথা বলছো কেন? আমার কথার উত্তর দাও, কেন এসেছো এখানে? জানো তো আমরা মধুমক্ষিকা, এখানে মধু সেখানে আমরা। আজ তুমি কত বড় সাহিত্যিক, সারা দেশ জুড়ে তোমার নাম। তোমার লেখা নিয়ে সিনেমা হচ্ছে। চম্পা! দাও না গো, দাও না।
তোমার প্রাণ চাইলো না। তাই আমাকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর নারীত্ব কেড়ে নিলে, তাতেও তুমি স্বাদ মিটলো না। একেবারে পাকাপাকি ভাবে বহল করে দিলে ওই গুণী কানয়ে। দোষ, তুমি আমাকে কত ভালোবাসো। আর অনুমতি দিয়ে তুমি বাড়িতে এসেছ, জানো এ বাড়ির একটা মর্যাদা আছে। মর্যাদা বুঝি আমার নেই? ছলনায়, প্রতারণায় তুমি আমার চরম সর্বনাশ করে আজ মর্যাদা দেখাচ্ছ। আমার মতো সংসারে স্বপ্ন ছিল না, স্বামী পুত্রের প্রেম ভালোবাসা পেতে আমার নারী মন বুঝি উন্মুখ হয়েছিল না। সৎ শান্ত জীবনের দাবি নিয়ে আমি বুঝি এই সংসারে আসিনি। খবরদার! বাহ! বীর পুরুষ, চমৎকার! অন্যায় করবে, আবার চকরা দেবে। ওর ব্যাপারে তুমি না করো এসো না। আসবো, 1000 বার আসবো। যেহেতু আমিও একজন নারী। জবাব দাও, জবাব দাও বলছি। একের পর এক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমায় কে দিয়েছে? বন্ধুর প্রতিশ্রুতি রক্ষা করতে বিখ্যাত এক পকেটের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েকে সুখী করতে চেয়েছিলে না? 10 বছর ধরে তো মেয়ের সুখ দেখছো বাবা। আজ একটু ভালো করে দেখে তোমার নয়ন দুটো তুমি সার্থক করো বাবা। তোমার নয়ন দুটো তুমি সার্থক করো। তুমি কে? আপনার জামাই শিকার। তুমি মদ খেয়েছো? মদ না খেলে নাগর নারাজ হয়। নাগর? আপনাদের সাহিত্যিক জামাই। তুমি যাবে কিনা চম্পা? যাচ্ছি। দাঁড়াও, আরে তোমার মুখোশটা খুলে নিয়ে যাই। আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে তুমি সুখের সাগরে ভাসবে, এটা তো হবে না বন্ধু। মরে গেছে। তুমি চম্পাকে হত্যা করেছো। তোমারই জন্যে চম্পা যে স্বামী পেল না, সংসার পেল না, সন্তান পেল না। কেন? কেন চম্পা যে দুঃখের আধারে মুখ ঢেকে বেড়ায়? কেন চম্পা যে সমাজের বুকে বার বনিতা? আপনার জামাটার অনুভব এখানে তুমি কেন এসেছো? এসেছিলাম প্রদোষীর সঙ্গে একটা বোঝাপড়া করতে। কিন্তু বোঝাপড়ার যোগ্য স্থান এটা নয়, তাই আমি ফিরে যাচ্ছি। মনে রাখো, তোমার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করবো। আমার এতক্ষণের উপকারের প্রতিদান না দেওয়া পর্যন্ত এই প্রাণে আমি শান্তি পাবো না, কিছুতেই না। চম্পার কথা আপনি বিশ্বাস করবেন না। আমার মেয়ের গায়ে হাত তোলো, এত সাহস তুমি পেলে কোথায়? আপনি ঠিক জানেন না তাই। জানি জানি, আজ 10 বছর ধরে তোমাকে আমি দেখছি। তোমার মতো জামার আমার মেয়েকে তুলে দিয়ে দুঃখায় অনেক বছর প্রভায় কমে গেছে আমার। আপনার মেয়ে আমাকে অপমান করেছে। সম্মান যোগ্য থাকলে সম্মান করত। পুলিশের খাতায় তোমার নাম লোক তুমি চিহ্নিত দাও। বর্তমান না প্রতার এক দণ্ডচালনা অপরের রচনা নিজের নামে প্রকাশ করে যে সারা তাদের ছন্দসর চেষ্টা করে, সে সম্মানের দাবি করে কোন স্পর্ধায়? ও তাহলে আপনি বলতে চান বলতে চাই তোমার
পঞ্চঘাত মেয়েকে তুলে দিয়ে আমি ভুল করেছি। আমি যদি এতই অপদার্থ তাহলে বিয়েকে বলুন না আইনের সাহায্য নিয়ে আদালতে গিয়ে আমাকে ত্যাগ করো। ঘোষ পরিবারের প্রলোক আজ পর্যন্ত আদালতে দাঁড়ায়নি, কিন্তু তোমার অপরাধের পরিমাণ দেখে মনে হচ্ছে এই সোমনাথ বসকে খুনের অপরাধে আদালতে দাঁড়াতে হবে। কথাটা মনে রেখো। মধুর চৌধুরীর এক পুষ্টিতে তুমি ঘাত হয়ে পড়বে সোমনাথ ঘোষ, ঘাত হয়ে পড়বে, ঘাত হয়ে পড়বে। দেয়ালের আর ওই লাইট পোস্টারের বিজ্ঞাপনগুলো ছিঁড়ে ফেলো নিবিদা, আমি যেন সইতে পারছি না নিবিদা। কটা ছিল দিতে মনে সিনেমা কোম্পানি সারা বাংলায় শহরে স্টেশনে কাগজে পুস্তকে বিজ্ঞাপনটা যে ছড়িয়ে রেখেছে। দেখো নিবিদা দেখো, সারা বাংলা আজ কৌশিকের উচ্চ প্রশংসা, তারই রচয়িত উপন্যাসের ছায়াছবির কথা আজ মানুষের মুখে মুখে। কিন্তু এই প্রশংসা, এই গৌরবের প্রকৃত অধিকারী যে, সে আজ বঞ্চিত আশাহত মুখে নীরবে চোখের জল ফেলছে নিবিদা। তাছাড়া আর কি করবে নিবিদা, আগে? সে যে আমারই কাছে তার অমূল্য সম্পদ আজীবনের কীর্তি গচ্ছিত রেখেছিল। তার জন্য দুঃখ করে আর কি হবে দিদিমণি? তুমি তো আর নিজে নষ্ট করনি, যা করতে এসেছো তাই করলে সব দোষ ঘটবে যাবে। সে সুযোগও যে আমি পাবো না নিদিদা। কৌশিককে আমি ভালোভাবে চিনি, আমি যে তাকে কথা দিয়েছিলাম নিদিদা, কিন্তু আমি তাকে কি দিয়েছি আর কি বা পেলাম, আর কোথায় গেলেই বা পাবো নিদিদা। কাল থেকে এমনি সময় এইখানটায় ছিল। আচ্ছা, চলো তো দিদিমণি, ওদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখি। চলো নিদিদা। ওদিক একটু ঘুরে ঘুরে দেখি। গরিব কেন মরে, রচনায় প্রদোষ চৌধুরী। সাধু আজ চোর, চোর হলো সাধু। আমাকে এখন এসব ভাবলে চলবে না, আমাকে আমাকে যে এটা বলে নিয়ে যেতেই হবে। কৌশিক, সুচেতা, হ্যাঁ কৌশিক, সুচেতা, তুমি এখানে? তোমার কি অবস্থা কৌশিক? যা স্বাভাবিক তাই। এই অবস্থায় যে আমি তোমাকে কোনোদিন দেখবো, এ যে আমি কল্পনাও করতে পারিনি কৌশিক। কেন সুচেতা, আমি তো কোনোদিনও বিরাট কিছু ছিলাম না। কৌশিক, হয়তো হয়তো হতে পারতাম, কিন্তু মানুষ হতে দিলে না। মাফ করো, মাফ করো। ওই নামে ডাকার অধিকার আমার আছে নেই। কেন নেই? এই কেন উত্তর আমি যেমন জানি, তুমিও তেমনি জানো। এই 10 বছরের মধ্যে একটি বারও আমার সাথে দেখা করবার সুযোগ হলো না তোমার। ইচ্ছে করে যাইনি সুচেতা, তাছাড়া তোমার বাবা আমাকে নিষেধ করেছিলেন। আমি চাইনি যে তোমার কাছে গিয়ে তোমার দাম্পত্য জীবনে কোনো বিঘ্ন সৃষ্টি করতে। তুমি মহৎ। জানো সব কথা। কেমন কেমন আছো সুচেতা? ভালোই আছি। ভালো, কিন্তু তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না। প্রদোষ বাবু তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। অত ভালোবাসা রাখবার
নিধিরামদা, আগে তুমি কেমন আছো? ভালো আছে, খুব খুব আনন্দে আছি। কেন থাকবো না? আমাকে তো থাকতেই হবে, আমাকে তো থাকতেই হবে। কৌশিক, আমি তো কোনো অপরাধ করিনি, এমনি ভাবে আমায় শাস্তি দিতে তোমার প্রাণ চাইছে কৌশিক। আমি তোমাকে শাস্তি দিচ্ছি? শাস্তি নয়, এমনি দুরবস্থা যদি আমার হতো, পারতে পারতে তুমি সইতে। পারতাম না, কারণ এমন দুরবস্থা হওয়ার কথা তো তোমার নয় সুচেতা। কৌশিক, দেহের মিলনটাই কি শুধু সব? লোকাচারে আমাদের দেহটা ভিন্ন হয়ে গেলেও অন্তর থেকে আমরা কি পেরেছি উভয় উভয়কে সরাতে? থাক সব কথা সুচেতা, থাক সব কথা। আদা শুকনো গায়ে খোঁচা লাগিয়ে আবার সেই ঘাটাকে তুমি দগ্ধকে করে তুলো না। বেশ, তুলবো না, কিন্তু কিন্তু এইভাবে তুমি কতদিন বাঁচবে? যতদিন আয়ু থাকবে। কৌশিক, তোমার মার ছেলে বউ কোথায়? ওই গান্ধী রোডের ফুটপাতে। ফুটপাতে? অবাক হলে সুচেতা, অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার মতো কত কৌশিকের মা বউ ছেলে সারা কলকাতায় এমনি ভাবে দিনের পর দিন রাতের পর রাত রোদ ঝড় বর্ষায় ফুটপাতে কাটাচ্ছে। কৌশিক, কোন দল কোথায় কৌশিক? জানি না। আচ্ছা কৌশিক, আমি কি তোমাদের কোনো উপকারে আসতে পারি না? আরো যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তোমাকে বলবো সুচেতা। আমাকে আমাকে তুমি একটা প্রায়শ্চিত্তের সুযোগ দেবে কৌশিক? কি সেই প্রায়শ্চিত্ত? আমার স্বামীর স্বার্থে প্রতারণা করে চুরি করে তোমার রচয়িত উপন্যাসগুলো নিজের নামে প্রকাশ করেছে। শুধু তাই নয় কৌশিক, ৪৫,০০০ টাকায় তোমার ৩খানি উপন্যাসের চিত্র সত্য সে বিক্রিও করেছে। এত বড় অন্যায় তুমি নীরবে সহ্য করবে কৌশিক? সইতাম না যদি প্রকাশ বাবু তোমার স্বামী না হতে। আমার স্বামী বলে আমার যদি অপরাধ তুমি ক্ষমা করবে কৌশিক? ক্ষমা না করলে যে তুমি কষ্ট পাবে, কি করে বুঝবে? প্রত্যেক মেয়েরাই তা পায়। তোমার এই মুহূর্ত কি বুঝবে কৌশিক? তুমি বুঝবে সুচেতা। কৌশিক, জানি না মহত্ব আমার মধ্যে আছে কিনা, তবে সুচেতা ওই ক্ষমা শব্দটার মধ্যেই কিন্তু মহত্ব নিহিত থাকে। তুমি ক্ষমা করলেও আমি যে শান্তি পাচ্ছি না কৌশিক। তুষের আগুনের মতো আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চাওয়ার অধিকার যখন আমার ছিল তখন আমি তোমার কাছে কিছু চাইনি, শুধু আজ শুধু একটা প্রায়শ্চিত্তের সুযোগ চাইছি। বলো। তোমার রচয়িত উপন্যাসগুলোর মাধ্যমে আমার স্বামী যে টাকাটা পেয়েছে সেই টাকা ন্যায়ত ধর্মত তোমার প্রাপ্য। আমি সেই টাকাটা যে তোমায় দিতে এসেছি। না, না, শুধু টাকাই আমার প্রাপ্য নয়, প্রাপ্য আরো ছিল নাম, যশ, পরিচিতি, স্বীকৃতি। তা থেকে যখন বঞ্চিত হলাম তখন ওই সামান্য কটা টাকা নিয়ে আমি আমার সাধক সত্তার মৃত্যু ঘটাতে পারবো না। সামান্য টাকা নয়, হ্যাঁ, সামান্য, সামান্য। সেই পাওনার কাছে পাওনা অতি তুচ্ছ, অতি নগণ্য, অতি ঘৃণিত। কৌশিক অবুঝ হয়ে না এই অবস্থায়। আমি জানি টাকা দিয়ে তুমি আমার দারিদ্রতাকে উপহাস করতে এসেছো। না 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 না, আমাকে তুমি ভুল বুঝো না কৌশিক। সে মনোভাব দিয়েছে আমি আসিনি। এসেছো। তোমরা সব পারো, তোমাদের মতো বড় লোকরা সব পারে, আমাদের মতো করিতে। একই রক্ত। কৌশিক, কৌশিক, কৌশিক,
তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি কেন? তাহলে তাহলে কে দেখবে? কে দেখবে আমার মা, আমার বউ, আমার ছেলেকে? আমি ছাড়া, ও আমি ছাড়া তাদের যে আর কেউ নেই। না, এভাবে আমি তোমাকে মরতে দেবো না, কৌশিক। আমাকে ছিল না সুচেতা, এই রক্তের ছোঁয়া তোমার গায়ে লাগিও না। এ বড় সর্বনেশে রোজ। সুচেতা, কৌশিক, আমার আমার একটা অনুরোধ, কৌশিক, তুমি তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। তোমাকে দেখলে আমি যেন কেমন হয়ে যাই। এই দেখো না, আমার আমার মুখের দিকে চেয়ে কটা প্রাণী বসে আছে। আমি না গেলে তাদের যে খাওয়া হবে না। আর আমি তোমার সঙ্গে এখানে দাঁড়িয়ে গল্প করছি। না, 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 আমি যাই কেন? ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে স্বপ্ন দেখা হলো পাখি গানে ভুবন ভরিয়ে ভেবেছিল একটি পাখি। তাই গান শোনাতে হয় কণ্ঠকে তাই গান শোনাতে হয় কণ্ঠকে তারে হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে মনে মনে রেখো তারে শেষ আমাকে যেতে দাও সুচেতা, আমাকে আর বাধা দিও না। এই মনটা না নিয়ে গেলে আমি যে টাকা পাবো না, আর আমি টাকা নিয়ে না গেলে আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী, আমার ছোট্ট শিশুটা যে খেতে পাবে না। আমাকে যত কষ্টই হোক আমাকে এই মনটা নিয়ে যেতে হবে। আমাকে ঝড়ে কত তারা লোকে মনে রাখে বন্ধুকে, ঝড়ে কত তারা লোকে মনে রাখে বন্ধুকে, ছিল কত সুখ বুকে তার
চলে গেল, যাবেই তো। হতভাগিনী সুচেতাকে ওই ভগবান যে সব দিক থেকে বঞ্চিত করে পাঠিয়েছে। সারা জীবন তাকে বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত হতে হবে, ক্ষত বিক্ষত হতে হবে। বাবা শুধু শুধু আমায় বকলো। পাগল ছেলে, শুধু শুধু হবে কেন? তোর বাবার যে বড় অসুখ, আসে ওই সর্বনাশা রোগের ছোঁয়া তোর গায়ে লাগে, তাই তোকে বকেছে। ইয়াসু, কি হয়েছে বাবা? বাবার মুখ দিয়ে রক্ত উঠে কেন মা? কেন যে ওঠে সে কথা আমি তোকে কেমন করে বোঝাবো রে সজল? মানুষের নিষ্ঠুরতার আঘাতে তোর বাবার ভিতরটা যে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে রে সজল। সেই ক্ষতের স্পার দিয়ে আজ ঝলকে ঝলকে রক্ত হচ্ছে। তুমি কাঁদছো কেন মা? কাঁদছি কেন? তুই কি শুধু আমাকে কাঁদতেই দেখিস? এই তো আমি হাসছি, এই তো আমি হাসছি। কাঁদছো না যদি, তবে তোমার চোখে জল কেন মা? জল আসবে না? আমরা যেবার সর্বহারা হব রে সজল। তাই আমাদের কপাল ভেঙে দিতে ওই ভগবান তার দূত পাঠিয়েছে। কেঁদো না মা, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি ভগবানকে বলবো, ভগবান তোমাদের দুধকে ফিরিয়ে নাও। সজল, ওরে সজল। কেন তুই এলি আমাদের ঘরে? কিছু যে তোকে আমরা দিতে পারলাম না রে বাবা। কেন দাও তো? এই তো বাবা এই নতুন প্যান্টটা কিনে দিয়েছিল। কাল ঠাকুরমা এক মিষ্টিওয়ালার কাছ থেকে দুখানা জিলিপি চেয়ে দিয়েছে। সজল, এই জন্মটাকে সার্থক কর। বড় জন্মে এই দুঃখিনীর ঘরে আর তুই আসিস না বাবা, আর তুই আসিস না। ওই ভগবানের কাছে আমি প্রার্থনা করি, ভগবান বড় জন্মে করে বড়
কাছেই থাক। মা, আমি ও মা বলছিলাম কি, তোমার ছেলেকে লুকিয়ে এভাবে আর কতদিন মা? ভিক্ষে ছাড়া যে আর গতি নেই। কুণ্ডল নিরুদ্দেশ, কৌশিকের ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে? চলো চলো দাদু ভাই, চলো। মা, মা কেন কেন ওকে হাসপাতালে ভর্তি করলে না? মা হয়ে চোখের সামনে আমার ছেলে, না না আমি তা দেখতে পারবো না। আমি আমার কৌশিককে আমি ঠিক সারিয়ে দেবো না। কেন জানি না আজ মনটা আমার বড় খুব গাইছে। আজ আমার কি কাজ নেই মা? ওরা সবাই মিলে আমাকে কাঁদাসলে, যা করছি তাই আমাকে করতে দে। একটা কিছু না নিয়ে থাকলে আমি যে পাগল হয়ে যাব। মা চলো চলো দাদু ভাই, সব ঠাকুর মারা তাদের নাতি নাতনিদের প্রতিষ্ঠা লাভের সুযোগ করে দেয়, আর আমি তোমার কাঁধে ভিক্ষারি ঝুলি নিলাম। চলো আমার চোখের সামনে আমি দেখছি আমার আজন্ম ইষ্ট দেবতা বিরাট চিরানন্দ স্বামী ধীরে ধীরে আছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমার তোদের শিশু, আমার মমতাময়ী শাশুড়ি আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, আর আমি চুপ করে থাকবো? না না, আমার স্বামীকে আমি মরতে দেবো না। আমার স্বামীকে আমি মরতে দেবো না। তার চিকিৎসার জন্য আমি সুচিতা দেবীর কাছে যাবো। তুমি উঠে এলে কেন? কালি কালি পুড়িয়ে গেছে না, কালি চাই, একটু কালি চাই। এই অসুস্থ অবস্থায় তুমি লিখতে হবে না, আমায় যে লিখতেই হবে। আমায় যে- এত যে লিখলে, আর কি দান তুমি পেয়েছি পেয়েছি না, আমার লেখা গরিব কেন মরে আর সারা বাংলায় তোলপাড় তুলেছে। প্রদর্শ চৌধুরী প্রতারণা করলেও আমি তো জানি এটা আমারই লেখা। আমার ওই উপন্যাস যারা পড়বে, আমার ওই ছায়াছবি যারা দেখবে, তারা মানুষের জন্য একটু ভাববে না। তাই যতক্ষণ বেঁচে আছি মানুষের মঙ্গলের জন্যে, মানুষের মনোবল আমাকে যে লিখতেই কিন্তু কালি যে ফুরিয়েছে, কালি যে ফুরিয়ে আমায় একটু ধরে নিয়ে চলো না। ওই দোকানদারের কাছ থেকে একটু একটু কালি চেয়ে নিয়ে। না তুমি পারবে না, তুমি থাকো। আমার মাকে ডেকে দাও। আমার মা, মা গো! মা তো এখানে নেই। মা কোথায় গেছে? মায়ের জন্য তুমি পেও না, সজার সঙ্গে আছে। না সে তো বুঝলাম, কিন্তু মা এখন গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? মানে এখনই এসে যাও। তুমি যেন কি বলতে চেয়েও বলতে পারছো না। এই নিরা, বলো না আমার মা কোথায়? মা, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? বলো। মা সজারকে নিয়ে ভিক্ষা করতে গেছে।
ছেলেটা ভিক্ষে করে আনবে আর আমি মা আনন্দে বসে বসে এই অসুস্থ অবস্থায় তুমি পারবো পারবো পরিরা দেহের সব রক্ত এখনো শেষ হয়ে যায়নি মা, আমার মা ছেলে ভিক্ষে করে আনবে আর আমি হতভাগা তাই বসে তুমি একটু শান্ত হও। শান্ত এবার বুঝি একেবারেই শান্ত হয়ে যাব না ওই আমাদের ডাক বুঝি সব শেষ হয়ে গেল নিরা কৌশিক সেনের সব শেষ হয়ে গেল। ঝড়ের প্রচন্ড ভাবে আমার সব ভেঙে চুরমার হয়ে ঝড়ের হাওয়া ছিন্ন কোথা হতে কোথাও লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা হতে কোথাও উড়ে যায়।
সজল। সজল না হয়ে তোর নাম প্রাঞ্জল হলে ভালো হতো। মুখখানার মতো তোর হচ্ছে মায়ের কি রেখেছিস? কার তোরে তুই? বলের মানে? কেন পায়তার করছো মানে? আমিও এই লাইনের লোক। বলো না, বলো না তোমাদের উস্তাদের নাম কি? আমাদের কোনো ওস্তাদ নেই। ও তাহলে তোমরা সবাই ভিখারি। তোমার বাড়ির লোক কষাই অধম, তাই এই বয়সে তোমাকে বিক্রি করতে পাঠিয়েছে। কসাই মানে? নেতা চৈতান্য, কষাই মানে জানে না। তারা মাংস বেচে। কোথায় থাকিস? গান্ধী রোডের ফুটপাতে। তাছাড়া কোথায় থাকবি? তোর কে কে আছে? বাবা, মা, ঠাকুরমা আর এক কাকা ছিল। সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। তোমার বাবা কি করে? আগে মোট বইতো, এখন আর কিছু পারে না। আমার বাবা যে ভয়ানক অসুখ। অসুখ? কি অসুখ? মুখ দিয়ে রক্ত ওঠে। গরিবের মুখ দিয়ে রক্ত উঠবে নাকি মুক্ত উঠবে? তোমার তোমার বাবার নাম কি? কৌশিক সেন। কি বলে? কৌশিক সেন? তুমি আমার দাদা? তাই তো মুখখানা বড় পরিচিত বলে মনে হচ্ছিল। তুমি কে? আমি একটা পাষণ্ড রে, আমি একটা পাষণ্ড। তা না হলে আজ আমার এই কথা শুনতে হবে কেন? তুমি অমন করছো কেন? বলো, তোমরা ফুটপাতে থাকো। তোমার বাবা মানে তোমার বাবার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। কুণ্ডলের ভাইপো তুমি, আজ পেটের জ্বালায় পথে পথে ভিক্ষে করছো। এমন খুশি সংবাদ, এমন আনন্দ দৃশ্য দেখে বাবা বাহ, চমৎকার চমৎকার। তুমি আমার বাবার নাম জানলে কি করে? জানি জানি, জানি। সেই শয়তানটাকে তোমার সামনে হাজির করে দিলে পারবে, পারবে তার টুটিটা টেনে ছিঁড়ে ফেলে দিতে। কেন তুমি শুধু শুধু আমার কাকাকে মারছো? না, সে তোমার কাকা নয়, সে একটা মহাশত্রু। তা না হলে কেন এতদিন তোমাদের খোঁজ খবর না রেখে নিজের আনন্দে ঘুরে বেড়ায়? তোমার তোমার ঠাকুরমা কেমন আছে? সে তার অবাকা ছেলে কুণ্ডলের কথা কিছু জিজ্ঞাসা করে না। ঠাকুরমাও আমার সঙ্গে এসেছে। এসেছে? কোথায়? কোথায় তোমার ঠাকুরমা? ওইদিকে ভিক্ষে করতে গেছে। কে করতে গেছে? কৌশিক কুণ্ডলের মা যে পদে পদে ভিক্ষে করছে। আর কি খুশির খবর। আমার ঠাকুরমাকে তুমি চেনো? চিনি। দেখবে তাকে? দেখবো নিজের চোখে আমি আমার মাকে। না, না। আমি পালাই, আমি পালাই। শোনো, তোমার ঠাকুর মাকে বলো কুণ্ডল মানুষ হতে পারেনি, তাই সে চিরতরে হারিয়ে গেছে। তুমি কে? তোমাকে বড় আপনজন মনে হচ্ছে। আপন বলে মনে করো না, আমি তোমাদের কেউ নই, আমি তোমাদের কেউ নই। এই টাকাগুলো তোমার বাবাকে দিয়ে বলো আমার এক কুড়িয়ে পাওয়া কাকু দিয়েছে। তুমি এত টাকা আমায় দিচ্ছ? তুমি কত ভালো। ওই যে ঠাকুরমা আসছে। কে তুমি? আমি সুচিতা দেবী, মাস্টারমশাইয়ের
আপনি? মানে মধুসূদন পণ্ডিত মশাইয়ের মেয়ে তুমি? ওমা, এ কি হাল হয়েছে তোমার? মাস্টার মশাই কেমন আছে? আর আছে, আমি একবার সুচিতা দেবীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মা, দিদিমণি তো বাড়িতে নেই। হ্যাঁ? বাবার সঙ্গে ভবানীপুর মামার বাড়িতে গেছে। আচ্ছা, ওনার ফিরতে কি দেরি হবে? আর একটু হবে বই কি। কিন্তু বিশেষ একটু দরকার। তাহলে তুমি বসো মা। কিন্তু মা, আমার যে একটু কাজ আছে। আপনি যান, আমি একাই থাকছি। আচ্ছা মা, আচ্ছা বসো তুমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলে চাইবো? যদি আমাকে বিমুখ করে ফিরিয়ে দেয়, তাহলে তাহলে কেমন করে আমি ওকে বাঁচবো? ওকে সারিয়ে তুলতে না পারলে, ওগো ভগবান, আমার প্রাণ দিয়ে তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। কত চেষ্টা করে কিছুতেই আমি তুমি মানে আপনাকে মানে সুচিতা দেবীকে যিনি প্রাইভেট পড়াতেন, আমি তার ধর্মপত্নী। ও কৌশিক বাবুর স্ত্রী আপনি? নমস্কার। নমস্কার। বাইরে কেন, বাড়ির মধ্যে চলুন না। না না, এখানে বেশ আছি। আর শুনছিলাম কৌশিক বাবুর অসুখ কেমন তিনি? ভালো নেই, আজ কদিন যেমন খুব বাড়াবাড়ি। তাই তার চিকিৎসার জন্য আমি সাহায্য চাইতে এসেছি। বহুবার সাহায্য করতে চেয়েছেন, কিন্তু আমার স্বামী হাত পেতে নেননি। কিন্তু কিন্তু আজ আমি আমার স্বামীকে লুকিয়ে আমি হাত করতে এসেছি। দুর্দিনে বিপদে সংকোচ ডেকে আনে। তাছাড়া সুচিতার কাছে কোন রূপ সংকোচ রাখা উচিত নয়, কারণ আমি জানি কৌশিক বাবুকে সুচিতা কতখানি শ্রদ্ধা করে এবং ভালোবাসে। আপনার পরিচয়? আমি সুচিতার প্রতি আপনজন, ও সেই হিসাবে আমার একটা কর্তব্য আছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি মহৎ। একটু দরদ দিয়ে যদি আপনাদের মতো দুই একজন এগিয়ে আসে, তাহলে একটা অমূল্য জীবন আপনাদের শেষ হয়ে যেত না। সুচিতা ফিরতে অনেক দেরি হবে। আপাতত আমি কিছু টাকা দিচ্ছি, তাই নিয়ে কৌশিক বাবুর চিকিৎসা শুরু করুন। সুচিতা ফিরলেই আমি তাকে সবকিছু গুছিয়ে বলবো। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদের কি আছে, মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য। তাছাড়া টাকার অভাবে কৌশিক বাবু বিনা চিকিৎসায় মারা যাবেন, না না, তা হতে পারে না। আসুন আসুন আমার সঙ্গে। বেশ, চলুন। কই? এখানে তো কেউ নেই, কিন্তু আমাকে ডাকলো কে? আমি স্পষ্ট শুনলাম আমার মা আমাকে কৌশিক কৌশিক বলে ডাকলো। মা, মা গো! মা গো! মা! দাদা কে কে এতদিন পরে দাদা দাদা বলে কে ডাকলে? আমি কুণ্ডল 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 আমার আমার স্নেহের ছোট ভাই কুণ্ডল, তুই এসেছিস ভাই, এসেছিস। তুই সত্যি তো বাবার কাছে এসেছিস। এই, এতদিন পরে তোরা এই দাদার কথা দেরি করে এসেছিস রে ভাই, বড্ড দেরি করে ফেলেছিস। কেমন করে মুখলে আমি তোমার সামনে আসবো দাদা? আমি যে মানুষ হতে পারিনি দাদা। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কতদিন পরে তোমার কাকা ফিরে এসেছে। তোমার মাকে ডাকো, তোমার ঠাকুমাকে ডাকো। মীরা, মীরা, মীরা কোথায় গেলে? দেখো দেখো কে এসেছে। দাদা, দাদা, তুমি একটু শান্ত হও না। এই পাগল, শান্ত হবো কি রে? তোকে পেয়ে আজ আমি অনেকটা সুস্থ হয়ে গেছে।
দেখ তোর দাদাকে ফাঁকি দিয়ে দূরেছিলি, ভাইপোকে কিন্তু ফাঁকি দিতে পারিসনি, ঠিক ধরে এনে হাজির কর। বাবা, ঠাকুরমা। হ্যাঁ বাবা, ডাকো তোমার তোমার ঠাকুমাকে ডাকো। ও মা, মা গো, শিগগির এসো, আমার ভাই এসেছে। তোমার কুণ্ডল এসেছে মা গো। তোমার কুণ্ডল, তোর জামায় তো রক্ত কেন রে? কি হলো, কথা বলছিস না কেন? তা তুমি জানতে চাইও না দাদা? না না, কেন জানতে চাইবো না? শুনলে তুমি সহ্য করতে পারবে না দাদা? পারবো, বল না ভাই, এই রক্ত কোথা থেকে এলো? এই কথা বলছিস না কেন? বল না, এই রক্ত কোথা থেকে এলো? এই কিসের রক্ত? বল না, বল না, এই কার রক্ত? এই কুন্দ, কুন্দ, এই মায়ের রক্ত মানে কি হয়েছে আমার মায়ের? এই বল না, এই বল না, কি হয়েছে মায়ের? মোটর চাপা পড়েছিল, হাসপাতালে ঠাকুরমাকে বাঁচাতে পারিনি। আমার মান আমার সান্ত্বনার শেষ ছায়াটুকু সরে গেল। অবাগা কৌশিককে, অবাগা কৌশিককে চির কাঙাল সাজিয়ে আমার মা চলে গেল। যাবে যাবে, এই তো যাওয়ার পালা শুরু হলো রে কুন্দ। দেখ ভাই, তোর আমার মতো ছেলে যা দাদা, সে কিনা মূল্য ভিক্ষে করতে গিয়ে মোটর চাপ। এই কি আমাদের কাছে আমার মায়ের পাওনা ছিল? বাবা, ও সজ, আর কেউ তোমাকে দাদু ভাই বলে ডাকবে না গো বাবা। আর কেউ তোমাকে রূপকথার গল্প বলে কেঁদো না দাদা, কেঁদো না। এই তো আমাদের মতো গরিবদের জীবন। স্বাভাবিক সুযোগ পায় না বলে আমাদের শিক্ষা সাধনা রুক্ষ কঠিন পাথরের মাথা খুঁড়ে মরে। আমাদের পুত্র পরিবার অনাহারে অর্ধাহারে তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, তিলে তিলে মরে। আর তুমি মরবে না। এই দেখো আমি কত টাকা এনেছি। এবার দেখো জল, ওই জল তোমাকে কেমন করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। জানো মা, ঠাকুরমা মোটর চাপা পড়ে মারা গেছে। মরতে দেব না, কাউকে মরতে দেব না। এই টাকা দিয়ে আমি শাড়ি তুলবো, আমি শাড়ি তুলবো। কিছু হয়ে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার নাবালক দুধের ছেলেটা, আমার নাবালক দুধের ছেলে, ওরে কি করতে হবে? তুমি অমন করে
মীরা কলঙ্কের নিচে তলিয়ে গেছে। আর ঠেকো না, তাকে আর ঠেকো না। এই শোনো, আমার স্বামীকে এসে করতো তোমরা কিচ্ছু বলো না। আমার স্বামীকে এসে বলে কিচ্ছু বলো না, আমার স্বামী বড় আঘাত পাবে। মীরা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি বুঝতে পারিনি ওই শয়তানের ভিতরে আমার দেহে কলঙ্কের কালি লেগে যাবে। জানো, আমি বলো আমার স্বামী ছাত্র সুচিতা দেবীর কাছে গিয়েছিলাম। কেন 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 গিয়েছিলে সেখানে? তা গিয়ে আমি যে থাকতে পারলাম না গো। আমার স্বামীর যে ভয়ানক অসুখ, বহু ভাগ্যে আমি অমন স্বামী পেয়েছি। জানো জানো তোমরা তোমরা জানো আমার স্বামী কত বড় লেখক। তার লেখা যে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, তার লেখা যে মানুষের মনে এক নতুন লেখা পাঠ করেছে। মীরা, মীরা, আমার দিকে তাকিয়ে দেখো। তুমি এমন কেন করছো? আমি তোমার স্বামী, আমাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, আমি চিনেছি, আমি চিনেছি। তুমি সেই শয়তান মনোহর চৌধুরী। আমি তোমাদের পায়ে পড়ি, আমি তোমাদের পায়ে পড়ি। আমি টাকা চাই না, আমি টাকা চাই না। আমাকে তুমি অপরাধী দাও। আমাকে এমনি করে কলঙ্কের কালি মাখিয়ে দিও না। মীরা, প্রদোষ চৌধুরী, শয়তান প্রদোষ চৌধুরী। আর তোমার বাঁচা হলো না। কুণ্ডল, কুণ্ডল, যে পথ আমি নেমে গেছিলাম, মায়ের মৃত্যু আমাকে সেই পথ থেকে এনেছিল। কিন্তু আজ বহুদিন পর এই নৃত্য এলাম শোনা, আবার আমাকে সেই পথে ফেলে দিচ্ছে দাদা, আবার আমাকে সেই পথে ফেলে দিচ্ছে শয়তান প্রদোষ চৌধুরী। আর বহুদিন পর এই নৃত্য এলাম শোনার প্রতিশোধ আমি নেবই। কুণ্ডল দাস না, কুণ্ডল। আমার স্বামীর জন্য ডাক্তার আনতে যাচ্ছে, কিন্তু বিনা টাকায় তো ডাক্তার আসবে না। মীরা, এই টাকাগুলো নিয়ে আমিও যাই, এই টাকাগুলো নিয়ে আমিও যাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আসছি। আমার স্বামীকে ছেড়ে দিতে হবে। আমি আসছি ডাক্তারবাবু, আমি আসছি। চলে গেল একে একে সবাই। তোমরা চলে গেলে সবাই। মা কোথায় চলে গেল বাবা? চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে গেল রে বাবা। এবার এবার আমিও যাব। মা আর কবে আসবে বাবা? আসবে না রে মালিক। তোর মার কোনো দিন আসবে না রে বাবা। তবে আমি কার কাছে থাকবো? তাই তো, তুমি কার কাছে থাকবে বাবা? কৌশিকের অস্তিত্ব আমি
কার কাছে করছি তা রেখে যাও, আমি কার কাছে করছি। বাবা সময় বড্ড দ্রুত বেগে শেষ হয়ে যাচ্ছে। আমি বাবা বাবা আমার আমার হাত ধরে তুমি একটু নিয়ে যেতে পারবে না? তোমাকে একটা নিশ্চিন্ত আশ্রয় রেখে যেতে না পারলে আমি 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 যে পরে গিয়েও শান্তি পাবো না বাবা। তুমি কোথায় যাবে বাবা? আমি আর একটু অপেক্ষা করো গোবিন্দ, এত তাড়া কেন? আমার বুকের পাঁজরটাকে একটা নিরাপদ আশ্রয়ে রেখে যেতে দাও, তা না হলে ও যে এই কঠিন পৃথিবীর চাকরে নিঃশেষ হয়ে যাবে। বাবা আমার হাত ধরে একটু নিয়ে চলো না বাবা, আমার হাত ধরে একটু নিয়ে চলো না বাবা। তুমি আমাকে বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দাও। আমার নবপ্রদোষ চৌধুরী ওই বিশাল ছাড়ারের সঙ্গে আমার বন্ধুত্বটাকে জমিয়ে তাকে দিয়েই তাকে ঘায়ল করবো শয়তান রমেশ চৌধুরী। তুমি জবাব দাও প্রদোষ চৌধুরী। আমার মরণ পথযাত্রী আমার দাদার সাহিত্য চাইতে আমার বৌদি সুচিতা দেবীর কাছে গিয়েছিল। বলরামপট, কেন তুমি আমার সতী লক্ষ্মী বৌদির কপালে কলঙ্কের টিপ রেখে দিয়েছ? সবই সত্য। আমাদের সংসারটা তুমি ভেঙে চুরমার করে দিয়েছ। তোমার জন্য আজ আমার দাদা মৃত্যু পথযাত্রী, তোমার জন্য আজ আমার বৌদি উন্মাদী, তোমার জন্য চম্পাজ বারবারিতা। আমি আমার সত্য স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করো ভাই। ক্ষমা? তোমা কি করবো ক্ষমা? আমার মা মরেছে, আমার দাদাও মরবে, আমার বৌদি পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াবে, আর সজল সারাটা জীবন চোখের জল ফেলবে। এতগুলো জীবন যার জন্য নষ্ট হলো, তাকে করবো ক্ষমা? করছি ক্ষমা। পিস্তল কেড়ে না পল্টু, পিস্তল কেড়ে না। আমার নাও তোমার অপরাধের শাস্তি। শেষ, রোদন শেষ। ঠিক হয়েছে, আমার নির্যাতনকারী উপযুক্ত শাস্তি পেয়েছে। কি, কুণ্ডল, তুমি? হ্যাঁ, আমি বদলা নিয়েছি। তুমি শুধু এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তুমি যে পুলিশে ধরা পড়বে। যাবো, তবে একা নয়, তোমাকেও আমি সঙ্গে করে নিয়ে যাবো। আমি যে গণিকা। না, তুমি আমার কাছে ফুলের মতো পবিত্র। আর দেরি নয়, এসো আমার সঙ্গে। বিশাল সন্ন্যাল বেঁচে থাকতে চুম্বাকে নেমে তুমি পালাতে পারবে না কুণ্ডল। প্রদর্শন আমন্ত্রণ পেয়ে তোর সঙ্গে বোঝাপড়া করতে এসেছিলাম, এসে দেখি সে সুযোগও তুমি রাখুনি। আমার পথ থেকে সরে দাঁড়ান উস্তাদ। আওতা দেওয়ার চেষ্টা করো না কুণ্ডল। মনে রেখো, খুনের খুন করতে যেতে নেই আনানি হাত, এতটুকু কাঁপেনি। ও কালী মুখার্জি, কৃষ্ণনগরের। হ্যাঁ, তুমি তাকে জানো? জানি, জানি, খুব ভালো করে জানি। তার জন্য আজ আমরা পথের কাঙাল। কেন?
আমাদের যেতে দিন। কথা দিব না খন্ডল, তুমি বুঝতে পারছো না ঝড়ের কি তাণ্ডব লীলা শুরু হয়েছে? বলো চম্পা, তোমার সব কথা আমি শুনবো। কালী মুখার্জির সঙ্গে মামলায় জমে জমা সবকিছু বন্ধ করলো, টাকাও ফেরার হলো, সংসার আর চলে না। তারপর আমার ভাই আর আমি তখন ছোট নিরুপায় হয়ে মা আমাদের নিয়ে কলকাতায় চলে এলো। পরের বাড়িতে বাসন মেজে কোনো রকমে আমাদের সংসারটা চলছিল। ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠলাম। আমার ভাই তাপস অবশেষে ট্রেনে হকারি করতে লাগলো। আমি এমএসএ থিয়েটারে কোনো রকমের নাটক করে সংসার চালাচ্ছিলাম। হঠাৎ একদিন আমার ভাই তাপস আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোমার বাবার নাম কি? রামরতনের সন্না। তাই বুঝি সেদিন তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। মনে হচ্ছিল বুক মাথা অবস্থায় বৌদি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটা শয়তান, আমি একটা নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। বলবার কোনো ভাষা নেই, এই পৃথিবীতে বাঁচবার আর কোনো অধিকার নেই আমার। এরা পিস্তল ধরো, গুলি করো, সতচ্ছন্ন করে দাও, গুলি করো, ধরো। আপনার চোখে জল, আমি কাঁদছি। পরিচয় দিন কি আপনি? আপনাকে আমার জন্য খুব আপন বলে মনে হচ্ছে। বলুন আমার ধারণা কি সত্য? আপনি কি আমার আমি তোর হাত এভাবে কি করলাম? আইনের বন্ধনে সম্প্রদায়ের আমি কি করেছি? এবার আমার দাদার সঙ্গে দেখা করতে চায়। সম্ভব নয়, চলো। আর হাঁটতে পারছি না বাবা। আর হাঁটতে হবে না মালিক, আমরা এসে গেছি। এই 3-4 দিন বৃথায় আমরা শিশু সদন অনাথ আশ্রমে ঘুরে ঘুরে মরলাম। কোথায় এলাম? এই বাড়িতেই তুমি থাকবে বাবা। এত বড় বাড়িতে কে থাকে? একটা দরদি হৃদয় কৌশিকের স্মৃতিচিহ্নকে তার মতো সযত্নে আর কেউ রাখতে পারবে না। তুমিও থাকবে তো বাবা? না বাবা, ও বাবা, আমার যে চির শান্তির দেশে যাওয়ার সময় হয়ে গেছে। তবে আমিও সেইখানে যাব। না না বাবা, ও কথা বলতে নেই মানিক। তুমি বেঁচে থাকো, অনেক বড় হও। ও বাবা, তোমার দুঃখিনী মায়ের কথা মনে করো না। তোমার এই হতভাগা বাবাকেও ভুলে যেও কেমন? তোমাদের সবাইকে ভুলে থাকতে আমার বুঝি কষ্ট হবে না? হ্যাঁ। এই দেখো না, ঠাকুমার জন্য আমার মন কেমন হচ্ছে। এই জন্য তো আমি তোমার ঠাকুমার কাছে যাচ্ছি, গিয়ে তোমার ঠাকুমাকে খুব বকে দেবো। সেই জন্য বুঝি ঠাকুরমার মতো তোমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আরে বাবা, কাকুমণি যে বলেছিল মানুষ মরে গেলে আর কোনোদিন ফিরে আসে না, তুমি বুঝি আর আসবে না? এত প্রশ্ন করিস রে ভাই।
বাড়ি তোর প্রশ্ন ওই ভগবানকে করিস, তিনি এর উত্তর দেবে। কি মাস্টার মশাই, এ তোমার কি অবস্থা? আজ আমি কাকে দেখছি? নিধিরামদা, আগে তুমি এসেছো নিধিদা? তোমার দিদিমণিকে এবার ডেকে দেবে নিধিদা? এখানে কেন? বাড়ির ভেতরে এসো। না দিদা, ওই বাড়ির মধ্যে আমি যাব না। তাছাড়া আমার হাতে যে বেশি সময় নেই নিদিদা। আমার সজলটাকে একটা স্নেহ শীতল আশ্রয় রেখে যেতে না পারলে আমি যে নিশ্চিন্তে যেতেও পাচ্ছি না মাস্টার মশাই, নিদিদা। ও নিদিদা, যাও না নিদিদা, আমার সজলের জন্য তোমার তোমার দিদিমণির কাছে একটু আশ্রয় চাইতে এসেছি। দিদা, তোমার দিদিমণিকে আমি একদিন বলেছিলাম যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তাকে ডাকবো। আজ আমার তাকে বড্ড বাবা, বাবা, ভগবান, এই জগদীশ ওগো ঠাকুর, এ জন্মে তো কিছুই দিলে না ঠাকুর, দিলে না স্নেহ, প্রেম, ভালোবাসা, দিলে না স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে সুখে বেঁচে থাকবার অধিকার, দিলে না নাম, যশ, পরিচিতি, দিলে শুধু হতাশা, লাঞ্ছনা, যন্ত্রণা, চোখের জল আর বুক ভরা হাহাকার। কেন ঠাকুর, কেন এমনি গরিবদের তুমি দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা দিয়ে অকালে এই পৃথিবী থেকে তুলতা? ওগো ঠাকুর, আবার যদি জন্ম দাও, একটু একটু সুখে বেঁচে থাকবার অধিকারটুকু দিও ঠাকুর। তোমার কাছে আর কিছু চাওয়ার নেই। এ জন্মে এই গরিবের তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, আমার যদি পৃথিবীতে একটু একটু শান্তি দিও ঠাকুর, দিও আমার স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে বেঁচে থাকবার অধিকার। বাবারে, শেষবারের মতো একটিবার এই বুকটাতে আয়না রে বাড়ি, একটিবার এই বুকটাতে আয়না রে বাবা। পৃথিবীতে এলি তোকে তো আমি কিছুই দিতে পারিনি রে বাবা, আমি তো তোকে কিছুই দিতে পারিনি। ও বাবা, আবার যদি এই পৃথিবীতে আসিস, ওই নিষ্ঠুর ভগবানকে বলিস তোকে যেন আমার মতো গরিবের ঘরে না পাঠায় রে বাবা। ওই ভগবানকে বলিস আমার মতো গরিবের ঘরে যেন না পাঠায়। তোকে তো আমি কিছুই দিতে পারিনি রে, মানে হয়তো পারতাম কিন্তু
ওই বুড়ো দিদিমণি কে বাবা? দিদিমণি একটা একটা নিরাপদ আশ্রয়, কিন্তু কিন্তু বসছে না কেন? কৌশিক! সুচেতা, আমি তোমাকে বলেছিলাম যদি কোনোদিন তোমাকে আমার প্রয়োজন হয় সেদিন আমি তোমাকে ডাকবো। আজ আমার তোমাকে বড্ড প্রয়োজন। আমার 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 বুকের পাঁজর, আমার নারী ছেড়ে দাও, আমার সজন বাবা, তার এই পৃথিবীতে আর কেউ রইল না। আর এই পৃথিবীতে কেউ রইল না। ওকে ওকে তুমি দেখো সুচেতা, ওকে একটু মানুষের মতো বাঁচার সুযোগ করে দিও। আমার মতো এমনি করে গঞ্জনা সহ্য করে তাকে যেন মরতে না হয়। ওকে ওকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম সুচেতা। আমার বুকের পাঁজরটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে ওকে তুমি আর দেখো না দিদিমণি, মাস্টার মশাই তোমার ডাকে আর কোনোদিন সাড়া দেবে না। মাস্টার মশাই তার নিজের জীবন দিয়ে এই সমাজের কাছে প্রশ্ন রেখে গেল, গরিব